উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ পাঠ করতে চলেছি বরফ গলা নদী উপন্যাসের ১৩তম পর্ব। ভালো যে থাকবে তা জানতাম, ছাতের দিকে তাকিয়ে জবাব দিল মাহমুদ। তোমার মতো কপাল কটি মেয়ে পেয়ে থাকে? বাড়ি গাড়ি অর্থ সবই পেয়েছি তুমি, আর আমাদের অবস্থাটা একবার দেখো। সারাদিন খেটে এসে এমন খাদের মধ্যে শুয়ে আছি, টপ টপ করে ঘরের মধ্যে বৃষ্টি পড়ছে। এটা নিশ্চয়ই আরামদায়ক নয়, কি বলো? মরিয়মকে কোনো কথা না বলতে দেখে মাহমুদ আবার বলল, মাঝে মাঝে কি মনে হয় জানো, পুরুষ হয়ে না জন্মে যদি তোমার মতো সুন্দরী মেয়ে হয়ে জন্মাতাম তাহলে বেশ ভালো হতো। কিছুক্ষণ চুপ করে রইল মাহমুদ। মরিয়ম তবু কোনো কথা বলছে না দেখে সে আবার বলল, হ্যাঁ, তোমায় সেই বান্ধবীটির কি খবর বলো তো? মরিয়ম মুখ তুলে তাকালো। কার কথা বলছো? মাহমুদ বলল, সেই যে কি যেন নাম। যাকগে, বাদ দাও তার কথা, ওসব জেনে আমার কোনো কাজ নেই। পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বিড়ি আছে কিনা খুঁজে দেখল সে। সালেহা বিবি এসে খাবারের জন্য ডেকে গেল সবাইকে। ও ঘর থেকে হাসিনার গলা শোনা গেল, আপা খাবি চল। মরিয়ম উঠে পড়ল। ভাইয়া খাবে না? যাও আসছি। মাহমুদ উঠে বসল। রান্নাঘরটা ভিজে থাকায় শোবার ঘরে খাটের পাশে একটা মাদুর বিছিয়ে খাবারের আয়োজন করছেন সালেহা বিবি। অনেকদিন পরে একসঙ্গে খেতে বসল ওরা। দুলুকে নিয়ে হাসমত আলী বসলেন সবার ডান দিকটায়, তার পাশে বসল মাহমুদ, তারপর হাসিনা আর মরিয়ম। একেবারে বাঁ পাশটাই খোকন। সালেহা বিবি বসলেন সবার দিকে, মুখ আর মাঝখানটায়। নিজে খাবেন এবং সকলকে পরিবেশন করবেন তিনি। অনেকদিন পর একসঙ্গে খেতে বসে আনন্দের আভা জেগে উঠল সবার চোখে মুখে। সালেহা বিবি সবচেয়ে খুশি। ছেলেমেয়েদের একসঙ্গে বসিয়ে খাওয়ানোর তৃপ্তি ও আনন্দ যে কি, সেটা শুধু মাই জানেন। তাদের খাওয়ার মাঝখানে আবার আকাশ কালো করে বৃষ্টি নামলো। বাইরে তাকিয়ে হাতটা ধুয়ে উঠতে যাচ্ছিলেন সালেহা বিবি। হাসিনা বলল, কোথায় যাচ্ছ মা? সালেহা বিবি বললেন, আবার বৃষ্টি এলো, মাটির ভাণ্ডগুলো জায়গা মতো আছে কিনা দেখে আসি, নইলে সব ভিজে যাবে। মরিয়ম বলল, খেয়ে নাও মা, এই তো বৃষ্টি এলো, এত তাড়াতাড়ি ভিজবে না। মাহমুদ বলল, ভিজলে ভিজুক, তোমাকে আবার মাঝখানে উঠতে বলল কে? আবার বসে পড়ল সালেহা বিবি, কিন্তু বসেও স্বস্তি পেলেন না তিনি। বারবার উপরের দিকে তাকাতে লাগলেন, কোথায় পানি পড়ছে কিনা কে জানে। এক মুখ ভাত চিবোতে চিবোতে মাহমুদ বলল, বাবার সেই পুরানো ছাতাটা আছে তো ঘরে? সালেহা বিবি জবাব দিলেন, আছে, কেন? আমায় প্রেসে যেতে হবে এই বৃষ্টির মধ্যে। হ্যাঁ, আজ রাতে অনেকগুলো প্রুফ দেখতে হবে আমায়, সব জমা হয়ে আছে। সকলে একবার তাকালো মাহমুদের দিকে, তারপর নীরবে খেতে লাগলো। অনেকদিন পর নিজের সেই পুরানো বিছানাটায় শুয়ে আজ কেমন নতুন ঠেকছিল মরিয়মের। হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে চুপচাপ উদ্দাম বৃষ্টির রিমঝিম গান শুনছিল আর ভাবছিল মনসুরের কথা। লিলি বলে সে ভুল করেছে, হয়তো তাই সব কিছু ওকে খুলে না বললেও হতো, তাহলে মনসুর নিশ্চয়ই এমন ব্যবহার করতো না তার সাথে। যেমন চলছিল সব কিছু তেমনি চলতো, হাসি আর আনন্দের অফুরন্ত স্রোতে ভাসত ওরা দুজনে। কিন্তু সত্যকে ঢেকে রাখার অর্থ কি হতে পারে? মরিয়ম জাহেদকে ভালোবেসেছিল, হ্যাঁ, সমস্ত মন প্রাণ দিয়ে, সমস্ত অস্তিত্ব দিয়ে আপনার করে নিতে চেয়েছে। দুটোই সত্য। মরিয়ম বুঝতে পারে না এ সত্যের সহজ স্বীকৃতিতে ভুল কোথায়। সে কি মিথ্যার মুখোশ পড়লে মনসুর সন্তুষ্ট হতো? দুবার কি মানুষ প্রেমে পড়তে পারে না? মনসুর কেন এমন হয়ে গেল? হাসি ভরা জীবনের মাঝখানে অশ্রু কেন এলো? ভাবতে গিয়ে দু চোখ সজল
হয়ে এলো মরিয়মের। ফাটল বেয়ে টপ টপ পানি ঝরে পড়ছে নিচে। সেদিকে চেয়ে চেয়ে একসময় সে মনে মনে ঠিক করলো ফিরে গিয়ে মনসুরকে তার এই যন্ত্রণার কথা খুলে বলবে মরিয়ম। করজোড়ে তার কাছে পুনরায় দিনগুলো আবার ভিক্ষা চাইবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। জাল না গলিয়ে আসা বাতাস চুলগুলো উড়ে উঠছে ওর। এতক্ষণে স্বপ্ন দেখতে শুরু করেছে। মেঝেতে বিছানো মাদুরটার উপর বালিশটা বুকের নিচে দিয়ে উপুর হয়ে পা জোড়া সরিয়ে দিয়েছে হাসিনা দরজার দিকে। সামনে একটা সাদা কাগজ আর কলম। হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে সতর্ক দৃষ্টিতে অদূরে চৌকির উপর শোয়া মরিয়মের দিকে তাকিয়ে ধীরে ধীরে ব্লাউজের ভিতর থেকে একটা চিঠি বের করলো হাসিনা। তসলিমের চিঠি। বিকেল থেকে শুরু করে এ পর্যন্ত 3-4 বার চিঠিখানা আগাগোড়া পড়েছে সে। তবু উত্তর দেবার আগে আর একবার পড়ে নিল সে। তারপর অতি সযত্ন সহকারে গোটা গোটা করে লিখল হাসিনা। প্রিয় লিখেই কেটে দিল। কি সম্বোধন করা যেতে পারে? সে লিখছে হাসি সম্বোধন করে। বার কয়েক কাটাছাড়ার পর হাসিনা লিখল, তসলিম, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো আর আমাকে ছাড়া বাঁচবে না লিখেছ। আমারও তাই মনে হয়। সেদিন বিকেল থেকে কিছু ভালো লাগছে না আমার। তোমাকে সবসময় দেখতে ইচ্ছে করে। আমার হাতের লেখা ভীষণ খারাপ, আর তোমার মতো গুছিয়ে আমি লিখতে পারি না। বাবা মা কেউ এই ব্যাপারটা জানে না। সত্যি তোমার জন্য মনটা আমার সবসময় খারাপ হয়ে থাকে। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি দেখতে ভীষণ বিশ্রী। তুমি কত সুন্দর। এখানে এসে চোখ জোড়া ঘুমে জড়িয়ে আসলো হাসিনার। অসমাপ্ত চিঠিটা খাতার মধ্যে লুকিয়ে সেটা বালিশের তলায় রেখে দিল সে। হারিকেনটা নিভিয়ে দিয়ে সেখানেই শুয়ে পড়ল। ধীরে ধীরে ঘুমের সমুদ্রে তলিয়ে গেল হাসিনা। ঠোঁটের কোণে শুধু ছড়িয়ে রইল এক টুকরো প্রশান্ত হাসি। এ ঘরে বাতি নিভে গেলেও ও ঘরে আলো জ্বলছিল। হাসমত আলী আর সালেহা বিবি তখনও জেগে। টিমটিমে হারিকেনটা হাতে নিয়ে পুরো বাড়িটা একবার ঘুরে গেলেন সালেহা বিবি। নতুন কোথাও পানি পড়ছে কিনা, সদর দরজাটা বন্ধ না খোলা দেখে গেলেন। হাসিনার গায়ের কাপড়টা উঠে গিয়েছিল, উপর হয়ে সেটা নামিয়ে দিলেন তিনি। তারপর নিজের কামরায় ফিরে এসে হারিকেনটা রাখলেন মেঝের উপরে। ওরা কি ঘুমিয়ে পড়েছে? শোবার আয়োজন করতে করতে শুধুলেন হাসমত আলী। হ্যাঁ, কুয়োতলার দিকটার দরজা বন্ধ করে দিয়ে খাটের উপর এসে বসলেন সালেহা বিবি। বাইরে বৃষ্টি ঝরছে রিমঝিম, একটানা বর্ষণ। মাঝখানে দমকা বাতাস দেয়ালের গায়ে লেগে করুণ বিলাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে। পৃথিবীর চোখে অশ্রু ঝরছে ভীষণ ব্যথার চাপে। বাতি নিভিয়ে দাও, শুয়ে পড়ে বললেন হাসমত আলী। হারিকেনটা নিভিয়ে অন্ধকার গ্রাস করে নিল ঘরটা। কোথায় একটা টিকটিকি ডেকে উঠল, টিকটিক শব্দে। দুহাতে নিজেদের জায়গাটা হাতে নিয়ে কাত হলেন সালেহা বিবি। মাঝখানে দুলু আর খোকন, দুপাশে ওরা দুজন, হাসমত আলী আর সালেহা বিবি। খানিকক্ষণ পর সালেহা বিবি ডাকলেন, শুনছ? সাড়া দিলেন হাসমত আলী। ঘুমোচ্ছ নাকি? না, কাল মরিয়মকে এ ব্যাপারটা জিজ্ঞেস করব। কোনটা? মনসুর যে বলেছিল একটা নতুন বাসায় নিয়ে যাবে আমাদের। মামুদের সঙ্গে আলাপ করছো? বাইরে বৃষ্টির উদাম নৃত্য চলছে, ভিতরে তো টপ টপ বৃষ্টি পড়ছে ফাটলগুলো বেয়ে, মাঝে মাঝে ভেজা সুরকির গুঁড়ো। শুনছ? আবার সালেহা বিবির গলা। কি? এ বাড়িতে থাকা ঠিক হবে না, আমার ভীষণ ভয় করে। হাসমত আলীর কাছ থেকে এবার উত্তর পেলেন না সালেহা বিবি। মৃদু নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে তার। একটু পরে তিনিও তন্দ্রার কোলে ঢলে পড়লেন। এখন সকালে গভীর ঘুমে অচেতন। তখনও বৃষ্টি থামেনি, ইলশে গুড়ির মতো ঝরছে। প্রেসের কাজ শেষ করে দুচোখে ঘুম নিয়ে বোর হবার কিছু আগে বাসার পথে ফিরে এলো মাহমুদ। গলির মাথায় 3-4খানা ফায়ার ব্রিগেডের লাল গাড়ি দাঁড়ানো। গলির ভিতরে আবছা অন্ধকারে লোকজন ভিড় করে আছে। ওকে দেখে চিনতে পেরে
অনেকে অবাক চোখে তাকালো। দুই একজন এগিয়ে এসে প্রশ্ন করলো, আপনি কি বাইরে ছিলেন নাকি? কোথায় ছিলেন আপনি? কোত্থেকে আসছেন? ছেলে বুড়োরা ওকে ঘিরে দাঁড়ালো। দুপাশের জীর্ণ দালানের ভাঙা জানলাগুলো দিয়ে বাড়ির জিভেও উঁকি মেরে দেখল ওকে। প্রশ্নকর্তাদের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে রইল মাহমুদ। গলিতে এত ভিড় কেন? ফায়ার ব্রিগেডের লোকগুলোই বা এত ছুটাছুটি করছে কেন? আহ, বেচারা! কি যেন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল জানালার ওপাশ থেকে। কেউ কি বেঁচে নেই? বোধে হয় না। সমস্ত দেহটা অজানা শঙ্কায় শিরশির করে উঠল মাহমুদের। মনে হলো হাত পাগুলো সব ভেঙে আসছে তার। দাঁড়িয়ে থাকার শক্তিও পাচ্ছেন না সে। তবুও দুহাতে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল মাহমুদ। সকলে নীরবে পথ ছেড়ে দিল তাকে। সবাই ভেবেছিল বাসার সামনে একটা তীব্র আর্তনাদে ফেটে পড়বে সে, কিন্তু সে আর্তনাদ করল না। থমকে দাঁড়িয়ে পড়ল সামনের ভগ্ন স্তূপটার দিকে। নিশ্চল দৃষ্টিতে তাকিয়ে রইল মাহমুদ। বাতি হাতে ফায়ার ব্রিগেডের লোক ছোটাছুটি করছে, উদ্ধারের কাজ চালাচ্ছে ওরা। পিছনের বাড়িতে শুরু বারান্দাটার উপর থপ করে বসে পড়ল মাহমুদ। মনে হলো এই মুহূর্তে অনুভূতিগুলো তার মরে গেছে। সে যেন এক শূন্যতায় ডুবে গিয়ে ফাঁপা বেলুনের মতো বাতাসে দুলছে। না, মাথাটা ঘুরছে ওর, দেহটা টলছে, কিন্তু হৃদয়ে কোনো জ্বালা নেই। ধীরে ধীরে ভোরের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। মাহমুদ তেমনি বসে। একটা কথাও এতক্ষণে বলেনি সে। কি বলবে? পাড়ার লোকেরা আলাপ করছিল নিজেদের মধ্যে। মাঝরাতে একটা ভয়ঙ্কর শব্দে জেগে উঠে হকচকিয়ে। এমন ভয়াবহ শব্দ কোথা থেকে এলো? পরে তারা একে একে দেখতে পেল হাসমতালির বাড়িটা ধসে পড়েছে। ঘর ছেড়ে সকলে ছুটে বেরিয়ে এলো, কিন্তু অন্ধকারে ভাঙা ইটের স্তূপ ছাড়া আর কিছু নজর এলো না কারো। ইটের স্তূপ সরিয়ে একটা মৃতদেহ বের করে স্ট্রেচারে তুলে এনে ওর সামনে মুহূর্ত কয়েকের জন্য দাঁড়ালো ফায়ার ব্রিগেডের 4 জন লোক। এক নজর তাকিয়ে দাঁতে দাঁত চেপে চোখ জোড়া অন্যদিকে সরিয়ে নিল মাহমুদ। মাথাটা থেতলে গেছে মরিয়মের। কি কদাকার লাগছে এখন ওকে দেখতে। মারা গেছে সে? কেন মরল? কেনই বা সে গতকাল আসতে গিয়েছিল এখানে? না এলে সে নিশ্চয়ই মরত না। ওদের বাড়ি নিশ্চয়ই ধসে পড়বে না এভাবে। তাহলে মৃত্যুই কি তাকে টেনে এনেছিল এখানে? হাসিনার মৃতদেহটা আবিষ্কৃত হলো একটু পরে। গলাটা ভেঙে গেছে তার, ঝুলে আছে দেহ থেকে। মাহমুদের মনে হলো ওর ঠোঁটের কোণায় এক টুকরো হাসি লেগে আছে। মেয়েটা কি হাসতে হাসতে মারা গেছে? এ বয়সে যদি মারা যেতে হলো, তবে জন্মেছিল কেন? আর এখন সে কোথায় আছে? মৃত্যুর পর কোথায় যায় মানুষ? কাল তাদের সকলে দেখেছে মাহমুদ। হাসছিল, কথা বলছিল, হেঁটে বেড়াচ্ছিল এ ঘর থেকে সে ঘরে। এখন তারা কোথায়? তাদের দেহগুলো এখনো দেখতে পাচ্ছে সে, কিন্তু তারা নেই। কেন এমন হলো? চারপাশে লোকজনের কোলাহল বাড়ছে এখন। মানুষের ভিড়, ছেলে বুড়ো জোয়ান মরদ গিজ গিজ করছে এসে। মাহমুদ উদাস দৃষ্টি মেলে তাকালো সবার দিকে। খবর পেয়ে থানা থেকে একদল পুলিশও এসেছে। দুলুর মৃতদেহটা স্ট্রেচারে করে সামনে নিয়ে যাওয়া হলো। মাথার মগজগুলো বেরিয়ে গেছে ওর। সারা দেহ রক্তে চকবক করছে। আহ, বাচ্চাটা! কে যেন আফসোস করছিল। বাচ্চা নয়, কুত্তার বাচ্চা। নইলে অমন করে মরতে হলো কেন? দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল মাহমুদ। পরক্ষণে ওর মনে হলো, তাই তো, সেও মারা যেতে পারত। রাতে বাসায় থাকলে সেও মরত, আর এমনি স্ট্রেচারে করে মৃতদেহটা নিয়ে যাওয়া হতো তার। তারপর কবর দেওয়া হতো আজিমপুর গুরুস্থানে। তারপর কি হতো? কোথায় থাকতো? কোথায় যেত মাহমুদ? ভাবতে গিয়ে তার মনে হলো দেহের লোমগুলো সব খাড়া হয়ে গেছে। ঘাম দিচ্ছে সারা গায়ে।
হাসমত আলী সাহেবের বড় ছেলে আপনি, তাই না? সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে। কেন, কি চাই আপনার? অদ্ভুত গলায় জবাব দিল মাহমুদ। যারা মারা গেছেন তাদের সম্পর্কে আপনার কাছ থেকে একটা রিপোর্ট নিতে চাই। কি করবেন রিপোর্ট নিয়ে? হঠাৎ চিৎকার করে উঠল মাহমুদ। পারবেন ওই ওই বড়লোকের বাচ্চাগুলোকে শুলে চড়াতে? কি কি করবেন আপনারা রিপোর্ট নিয়ে? পুলিশ অফিসার হকচকিয়ে গেলেন। ভিড়ের মধ্যে থেকে কে একজন বলল, পুলিশ লাইনের লোকগুলো মাথায় কি কোনো গবর টবর নাই? এ সময় তাকে জ্বালাতন করছেন কেন? আর সময় নেই। অল্প কটি কথা বলে রীতিমতো হাঁপাচ্ছিল মাহমুদ। দু হাতে কপালটা চেপে ধরে চুপচাপ বসে রইল সে। সারা দেহ বেয়ে ঘাম ঝরছে তার। বিকেলে আজিমপুর গোরস্থানে কবরস্থ করা হলো মৃতদেহগুলোকে। খবর পেয়ে মনসুর এসেছিল। বোবা হয়ে গেছে সে। সব কিছু কেমন অস্বাভাবিক মনে হলো তার। এতক্ষণ মাহমুদের সঙ্গে একটা কথাও হয়নি। দুজনে নির্বাক। গুরুস্থান থেকে বেরিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলল, কোথায় যাবেন এখন ভাইজান? মাহমুদ নীরবে পথ চলতে লাগলো। পিছন থেকে এসে ওর হাতখানা ধরল মনসুর। ঢোক গিলে বলল, আমার ওখানে চলুন ভাইজান। এতক্ষণে ওর দিকে তাকালো মাহমুদ। একটা অর্থহীন দৃষ্টি তুলে তাকালো ওর দিকে। তারপর ধীরে ধীরে হাতখানা ছাড়িয়ে নিয়ে টলতে টলতে সামনে এগিয়ে গেল সে। মনসুর কাতর গলায় বলল, আমাকে ভুল বুঝবেন না ভাইজান। মাহমুদের কানে কথাটা এলো কিনা বোঝা গেল না। আগের মতো পথ চলতে লাগলো সে। পুরো সন্ধ্যেটা পথে পথে ঘুরে কাটিয়ে দিল মাহমুদ। সেও মরতে পারত, কিন্তু বেঁচে গেছে। অদ্ভুতভাবে বেঁচে গেছে সে। কাল যারা ছিল কাল যারা ছিল আজ তারা নেই। নেই একথা ভাবতে গিয়ে বিশ্বাস হলো না তার। মনে হলো তারা বেঁচে আছে। তাদের কথাবার্তা সব শুনতে পাচ্ছে সে, দেখতে পাচ্ছে তাদের, কিন্তু তারা নেই। এ জীবনে দ্বিতীয়বার আর সেই রক্তমাংসের দেহগুলোকে দেখতে পাবে না মাহমুদ। তারা গেছে চিরতরে, ছেড়ে গেছে এই পৃথিবীর মায়া। সারা দেহটা যন্ত্রণায় কুঁকড়ে এলো তার। মাথার শিরাগুলো বুঝি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। বিশ্রামাগারের দোরগোড়ায় পা রাখতে কেরোসিন কাঠের কাউন্টারের পাশে ওপাশ থেকে খোদাবক্স ঝুঁকে পড়ে তাকালো ওর দিকে। খবরটা ইতিমধ্যে কানে এসেছে তার। কাউন্টার ছেড়ে বেরিয়ে এসে ওর পাশে দাঁড়ালো খোদাবক্স। আস্তে ওর পিঠের উপর একখানা হাত রেখে মৃদু গলায় বলল, আমি সব শুনেছি মাহমুদ সাহেব। কি আর করবেন, সব খোদার ইচ্ছা। মাহমুদ তার লাল টকটকে একজোড়া চোখ মেলে তাকালো ওর দিকে। তারপর অকস্মাৎ দু হাতে ওর গলাটা টিপে ধরে চিৎকার করে উঠল সে, সব খোদার ইচ্ছা? শালা জোচ্চুরির আর জায়গা পাওনি। গলাটা টিপে এখনই মেরে ফেলবো তোমায়। দেখি কোন খোদা বাজাতে আসে, শয়তানের বাচ্চা কোথাকার।